রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুন, পুড়ে গেছে দোকান সহ ৭০টি ঘর। করোনার জন্য মাস্ক ব্যবহার হলেও সুফল মিলছে শ্বাসকষ্টজনিত রোগেও, চর্চা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক গাইডলাইন মেনে মানসিক রোগীদের সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, নজরদারি বাড়ানোর আহ্বান। বাইডেনের কাছে ক্ষমতা ছাড়ছেন ট্রাম্প, স্বাগত জানালেন ডেমোক্র্যাটরা, চলছে নতুন মন্ত্রিসভা গঠনের কাজ। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে দোকান সহ প্রায় ৭০টি দোকান। সোমবার রাত ১১:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাসেল খানের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন। আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। মুহূর্তে পুড়ে যায় দোকানসহ আশপাশের প্রায় ৭০টি ঘর। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে বেঁচে থাকার স্বপ্ন। সহায় সম্বল হারিয়েছেন অনেক বস্তিবাসী। সাততলাবাসী এবং মহাখালী গুলশান নিকেতনবাসী যারা আছি, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা কাজ করছি। বাসার দোকান বন্ধ করে খাইতে, আমাকে বাসার বিয়া মারছে সামনে, খাইতে গেছে আগুনে সব পুরো ছিল শেষ। চাবি যদি একটু আগে আনতাম তাহলে আটটি ছয় হইতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি বা আমাদের কাছে আসেনি। আমরা এখন ড্যাম্পিং ডাউন করছি, সার্চ করছি। এখন পর্যন্ত আমরা কোনো আহত বা নিহত কাউকে পাইনি। ওষুধের দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল, বিভিন্ন দোকানপাট ছিল, প্লাস বস্তি ঘরও ছিল। সব মিলিয়ে আসলে কি ক্ষতি হয়েছে এটা আসলে তদন্ত করে তারপর বলা যাবে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। বারবার বলার পরও মহামারীর মধ্যে যারা মাস্ক পরছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কঠিন সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সরকার। মন্ত্রিসভায় মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা গণমাধ্যমে বেশি বেশি প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব জেউ জুবায়েরের রিপোর্ট। আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় গুরুত্ব পায় সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব। তো ৭ দিন থেকে জানাচ্ছে যে তারা ম্যাসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের না হয়, তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। দেখা যাক, আরেকটু হয়তো ফাইনও বাড়াই দিতে পারে। হয়তো ১,০০০ টাকা ৫০০ টাকা ফাইন করলো, সেটা ৫,০০০ টাকা করে দিল। তো এইরকম আমরা আরেকটু স্ট্রং সে যেতে বলছি। এবং সচিব জানান, করোনাকালে ২২,৩৫,৪২৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে ১০০,৯৬,০০,০০০ টাকা। এই সুবিধা পেয়েছে ১,৬৬,৮৬৯ পরিবার, জানান মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরেও শুকনো খাবার দেওয়া হয়েছে ১,৯৮,০০০ প্যাকেট। তো এখানে আমাদের দুটো জিনিসই আসছে, কোভিড অ্যাজ ওয়েল অ্যাজ আমফান। এছাড়া বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহ তাদের সামগ্রিক কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কল্যাণ ট্রাস্ট আইনের অধীনে আসবেন ওনারা। ওই আপনার জেনারেল যে আইনটা আছে, ওই সংস্কৃতি মন্ত্রণালয়, তার কোনো বেনিফিট পাবেন না। জেইউ জুবায়ের, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় নগরবাসীর একটা বড় অংশ ইচ্ছায় বা অনিচ্ছায় মাস্ক ব্যবহার করছে। এতে সুফল মিলছে ফুসফুসের শ্বাসকষ্টজনিত কয়েকটি জটিল রোগের। চিকিৎসকরা বলছেন, গেল বছরের তুলনায় এবছর অক্টোবরে সর্দি, কাশি এবং অ্যাজমা রোগীর হার নেমে অর্ধেকে নেমেছে। করোনা তো বটেই, ভবিষ্যতেও
বড় ব্যাধির জটিলতা এড়াতে মাস্ক পরার চর্চা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব, কিন্তু এত প্রচার প্রচারণা সত্ত্বেও প্রত্যেকটি মানুষের মাস্ক পরা নিশ্চিত করা যায়নি। চিকিৎসকরা বলছেন যদি মাস্ক পরা নিশ্চিত করা যায় তাহলে বক্ষব্যাধি থেকেও যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি রক্ষা পাওয়া যাবে মরণব্যাধি করোনা থেকেও। যতদিন পর্যন্ত না এই বায়ু দূষণ ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। রাতারাতি বদলাবে না বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা। গেল মার্চ থেকে কোভিড-19 সংকটে পুরোটা সময় জুড়ে মাস্ক পরেছেন নগরবাসীর বড় একটা অংশ। দূষিত বায়ু কিংবা জীবাণু হতে ফুসফুসকে রক্ষা দেয় মাস্ক। ফুসফুসের ক্যান্সার হোক, অ্যাজমার উপসর্গ বেড়ে যাওয়া বা সিওপিডি হোক, সকল রোগের প্রশমনে এটি সহায়ক। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে গেল অক্টোবরে বহির্বিভাগে সর্দি, কাশি, অ্যাজমা সহ শ্বাসকষ্টজনিত রোগী এসেছিল 13,000। একই সময়ে এবছর তা কমে দাঁড়িয়েছে 8,500-এর মতো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় এ পরিবর্তন। কমার কারণ হলো ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, হাত ধোয়া, মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা, কিছু কিছু রোগের যে এক্সাজারবেশন হয় ঋতুভিত্তিক, সেটা এবার একটু কম হয়েছে। একদিকে দূষিত বায়ু, তার উপর মহামারীর কাল কাটবে কবে এখনো তা সবার অজানা। তাই স্বাস্থ্য সুরক্ষা আপাতত মাস্কই হতে পারে রক্ষা কবচ। শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বশেষ মানুষটির ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত মাস্কই ভ্যাকসিন। সেটা যেই মাত্রায় আমাদেরকে নিয়ম প্রোটেকশন দিবে, পৃথিবীর চলমান গবেষণার কোনো ভ্যাকসিন সেই মাত্রার প্রোটেকশন দেয় না। দেশে প্রায় 1 কোটিরও বেশি মানুষ অ্যাজমায় এবং 61 লাখ মানুষ ভুগছে ক্রনিক ব্রঙ্কাইটিসে। ফুসফুসের সংক্রমণজনিত এসব জটিল রোগের জন্য দায়ী বায়ু দূষণ। তাই মাস্ক পরাকে অভ্যাসের মধ্যেই আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে মানসিক রোগীদের চিকিৎসা প্রশ্নবিদ্ধ। সম্প্রতি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুতে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। মারধর নয়, আন্তর্জাতিক গাইডলাইন মেনে সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া মানসিক হাসপাতাল ও মাদক নিরাময় কেন্দ্রে নজরদারি বাড়ানোরও আহ্বান তাদের। মাদকাসক্ত ও মানসিক স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে স্মৃতিমণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের আজ 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন ইয়াকুব হোসেন লিটন। রাজধানীর আদাবরে মাইন্ডেড হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ। পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টেনে হিচড়ে এই কক্ষে ঢুকিয়ে এভাবেই মারধর করে হাসপাতাল কর্মীরা। চিকিৎসা নিতে এসে নির্মম হত্যার শিকার হতে হল 31তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া আনিসুল করিমকে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লাইসেন্স নিয়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দিচ্ছিল মাইন্ডেড। আনিসুল করিম হত্যার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। এই ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দেশের মানসিক চিকিৎসার চিত্র। যেহেতু আমাদের কাছে তারা লাইসেন্সই নেয়নি। হ্যাঁ, তদন্ত প্রতিবেদন আসছে যে এখন আমার এই দিচ্ছে, আমি চিঠি করবো, চিঠি করে মন্ত্রণালয়ে করাবো। আনিসুল করিমের মৃত্যু তদন্তে গঠিত কমিটির সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হিলাল উদ্দিন আহমেদ জানান যে পদ্ধতিতে শান্ত করার চেষ্টা করা হয়েছে তা অমানবিক। মানসিক রোগের লক্ষণ উত্তেজনাকে প্রশমিত করার জন্য আমাদের কিন্তু কিছু বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি রয়েছে, আন্তর্জাতিক গাইডলাইন রয়েছে। শারীরিকভাবেও কিন্তু শান্ত করার নিয়ম আছে। মোটা চাদর বা কোনো কিছু দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে হবে। যে ঘটনাটির কথা বললেন সেখানে তাকে সেই আন্তর্জাতিক নিয়ম বা সেই গাইডলাইন বা মানবিকভাবে তাকে যে শান্ত করার প্রচেষ্টা কোনোটাই ছিল না, সেটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে। অনুমোদনহীন হাসপাতাল ও চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ তদারকির তাগিদ এই বিশেষজ্ঞের। মানসিক রোগীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেশি, মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে মানসিক রোগের প্রবণতা বেশি। ফলে দুটোকে খুব মোটা দাগে আলাদা করার সুযোগ নাই বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর উভয়ের তদারকিটা যদি জোরদার হয় তাহলে কিন্তু আমাদের এই হাসপাতালগুলোর মানটা ভালো হবে। বিশেষজ্ঞরা বলছেন মানসিক রোগী ও মাদকাসক্তদের চিকিৎসা পদ্ধতি ভিন্ন ও চ্যালেঞ্জিং। এ দুটো চিকিৎসা পদ্ধতিকে এক না করে সঠিক নিয়মে সেবা নিশ্চিত করতে হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
চট্টগ্রামে কলোডিয়ান বেবির জন্ম জিনগত ত্রুটির কারণে বিশেষ ধরনের চর্মরোগ বলছেন চিকিৎসকরা। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। চট্টগ্রামে বিরল বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে কলোডিয়ান বেবি। চিকিৎসকরা বলছেন জিনগত ত্রুটির কারণে বিশেষ ধরনের চর্মরোগ নিয়ে এই শিশুরা জন্মগ্রহণ করে। নিকট আত্মীয় দম্পতির এমন সন্তান জন্ম দেওয়ার হার সবচেয়ে বেশি। উন্নত এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় ১৫% কলোডিয়ান বেবি বেঁচে থাকতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। শনিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এক শিশু। ৩৮ সপ্তাহে জন্ম নেওয়া শিশুটির সারা দেহ প্লাস্টিকের মতো দেখতে, মোটা সাদা চামড়া দিয়ে মোড়ানো, চোখের পাতা বাইরের দিকে উল্টানো। জন্মের পর থেকেই শ্বাসকষ্ট, পানি শূন্যতা সহ ত্বকের বিভিন্ন সংক্রমণে ভুগছে। শিশুটিকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিজার হওয়ার পরে দেখা গেল যে এরকম বিরল প্রজাতির শিশু। এরকম সাধারণত আমার লাইফে আমি 87-এ পাস করছি। এই পর্যন্ত আমি অনেক সিজার করছি, অনেক দেখছি, মেডিকেল কলেজে কোনোদিন এরকম দেখিনি। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী জন্ম নেওয়া কলোডিয়ান শিশুর সংখ্যা মাত্র 270 জন। হার্লেকুইন ইকথায়োসিস নামে এক ধরনের চর্মরোগ নিয়ে কয়েক লাখে একজন শিশু জন্মগ্রহণ করে। কলোডিয়ান শিশুর জন্ম দেওয়া ওই দম্পতি সম্পর্কে খালাতো ভাই বোন। চিকিৎসকরা বলছেন নিকটাত্মীয়ের সাথে বিবাহ বন্ধনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে এমন জিনগত ত্রুটিপূর্ণ শিশুর জন্ম হয়। নিকট আত্মীয়র সাথে বিবাহ যদি আমরা না করি, তাহলে এটা যদি কমানো যায়, তাহলে আমরা অনেক জন্মগত সমস্যা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। দীর্ঘমেয়াদী আধুনিক চিকিৎসায় কলোডিয়ান শিশুদের বেঁচে থাকার হার বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তবে এই শিশুরা অতিমাত্রায় স্পর্শকাতর হওয়ায় সবসময় মৃত্যু ঝুঁকিতে থাকে। 2 থেকে 3 সপ্তাহ পরে চামড়াটা চলে যায় আস্তে আস্তে, তখন আমরা চর্মের অন্যান্য ওষুধ যে চিকিৎসাগুলো ওগুলো চালাই। তো একসময় এই বাচ্চাগুলো বাঁচত না, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই বাচ্চাগুলো বেঁচে থাকতেছে এবং দীর্ঘদিন যাবৎ সারা জীবনে এদের চিকিৎসা দরকার হয়। জন্মগত ত্রুটি এড়াতে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। করোনাকালে কুষ্টিয়ায় বেড়েছে কিশোর অপরাধ। ইতিমধ্যে প্রাণ হারিয়েছে এক কিশোর। এছাড়া একাধিক হামলার ঘটনাও ঘটেছে। অভিযোগ, এসব কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে কিছু নেতা। এদিকে বহিষ্কৃত নেতাদের দায়ভার দলের নয় বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গত ৩রা জুলাই কুষ্টিয়ার কুঠিপাড়ায় ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে তরিকুল ইসলাম নামে একজনকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা হলেও একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। গেল বেড়াতে ওই বাদরাদিক চাল ঘুরে আসি, আর বেটা করতে যায়, আর বেটা ধরে মারি ফেলেছে। মামলা করা হয়েছিল, কিছুই হয়নি, এই পর্যন্ত কোনো কাজও হয়নি। অন্যদিকে গত 12 নভেম্বর কুষ্টিয়া আদালত চত্বরে হৃদয় নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। 19 নভেম্বর শহরে হাউজিংয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থী লাবিব আসলামকে মারধর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ভিডিও। স্থানীয়দের অভিযোগ, এসব কিশোর গ্যাংয়ের পেছনে নেতৃত্ব দিচ্ছেন কিছু রাজনৈতিক নেতা। এদিকে অভিযুক্ত কয়েকজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। যারা ছাত্রলীগের ভিতরে যারা এইসব করছে, আমি আর স্যার যখন দায়িত্বে ছিলাম, আমি যারা কিশোর গ্যাংয়ের ভিতর ছিল তাদেরকে আমরা বহিষ্কার করে দিচ্ছি। বহিষ্কার হওয়ার পরে যদি তারা এসব করে, দায়ভার তো আমরা নিতে পারবো না। আমরা অবশ্যই এর পেছে বড় কারোর হাত আছে, যার কারণে এই জিনিসটা সেই সময় উদ্র হয় নাই, রাজনৈতিকভাবে হয়ে গেছে আর কি। আপনার সন্তান কোথায় কি করছে এই বিষয়টা তো আপনি নজরে রাখবেন, কারণ সম্পূর্ণ দায়ভার অভিভাবকের উপরে। কিশোর অপরাধীদের দৌরাত্মের কথা স্বীকার করে পুলিশ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ করে নয়, নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের মাধ্যমে এসব কিশোরকে সঠিক পথে ফেরাতে হবে। পাশাপাশি বন্ধ করতে হবে রাজনৈতিক মদত। এই কিশোররা রাজনৈতিক ছত্রছায়ায় লালিত হয়, এই জিনিসটা সম্পূর্ণ আসলে বন্ধ করতে হবে। শিশুদের কিছু হচ্ছে না, তাহলে কিন্তু এদের সাহসটা আরো বেড়ে যাবে। আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে প্রথম স্টেপ নিতে হবে, দ্বিতীয় প্রশাসনকে নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ রকমে ভেঙে যাবে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রের খবর, কুষ্টিয়া শহরে 11টির মতো কিশোর গ্যাং রয়েছে, যাদের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে।
মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী মহাখালীর 7তলা বস্তিতে আগুন, পুড়ে গেছে দোকান সহ 70টি ঘর। করোনার জন্য মাস্ক ব্যবহার করা হলেও সুফল মিলছে শ্বাসকষ্টজনিত রোগেও, চর্চা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক গাইডলাইন মেনে মানসিক রোগীদের সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, নজরদারি বাড়ানোর আহ্বান। বাইডেনের কাছে ক্ষমতা ছাড়ছেন ট্রাম্প, স্বাগত জানালো ডেমোক্র্যাটরা, চলছে নতুন মন্ত্রিসভা গঠনের কাজ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।